এই একটা জিনিস ভীষণ রকমে বিরক্ত আমি। বাসায় এত রুম থাকলেও সবার আমার রুমেই তাদের ব্যাগ রাখতে হবে। আমার রুমটা নাকি সবচেয়ে নিরাপদ একটা স্থান, তার মাঝে বিয়ে বাড়ি, চারদিকে চেনা অচেনা আত্মীয় ছড়াছড়ি, কখন কি চুরি টুরি হয়ে যায় বলা তো যায় না। এসব কথা বলেই ফুপি চাচিদের পাঠিয়ে দেন আমার রুমে। 4 তলার এই বিশাল বাড়িটা বড় চাচা ও আব্বুর সযত্নে গড়ে তোলা। নিচতলায় ছোটখাটো গ্যারেজ সহ একটা ফ্ল্যাট রয়েছে। 3 তলা ও 4 তলায় দুটো করে 4টা ফ্ল্যাট, আর দোতলায় দুটো ফ্ল্যাটের জায়গা জুড়ে বিশাল একটা ফ্ল্যাট। ওপরে 4টা ফ্ল্যাট ভাড়া দেওয়া থাকলেও দোতলার পুরোটা জুড়ে থাকি আমরা। 8 রুমের বিশাল বড় ফ্ল্যাট হওয়া সত্ত্বেও আমার রুমটায় সকলের একটু বেশি আগ্রহ দেখায়। মাঝে মাঝে এই আত্মীয় স্বজন ভালো লাগলেও বিশাল বিরক্তিকর কারণ হয়ে দাঁড়ায়। চাচি চলে যাবার পরও আটকাতে পারলাম না রুমের দরজাটা। একে একে 2 ফুপি আসলো, রিমিয়াপুর বড় মামি, আরেক চাচি আসলো। বিরক্তির সীমা যেন ছাড়িয়ে গেল আমার। মুখ ফুটে কিছু বলতেও পারছি না, আর না পারছি সহ্য করতে। বিরক্তগুলি রাগে পরিণত হয়ে গিয়ে পড়লো আমার মাতা জননী ও মিস্টার বজ্জাত তাসফির ওপর। আম্মু যদি না বলতো আমার রুমে ব্যাগগুলো রাখার জন্য, তাহলে কেউই রাখতো না। আর তাসফি ভাইয়া, তার কথার কি বলবো, এক প্রকার ভয় দেখিয়ে আমাকে দিয়ে কাজ করিয়ে ছেড়েছে। সকালে নাস্তার পর কোনো সময় নষ্ট না করে নিচে এসে ডেকোরেশনের কাজে ব্যস্ত হয়ে পড়ে তাসফি ভাইয়ের কথায়। আমার কোনো কাজ না থাকায় চুপচাপ বসে বসে দেখছিলাম তাদের কাজগুলো। প্রায় 1 ঘন্টা পর রিমিয়াপু এসে সবগুলো বোনদের তাড়া দিতে লাগলো পার্লারে যাওয়ার জন্য। পার্লারে যাওয়ার কথা শুনে সবাই খুশি হয়ে ছুটে গেল বাসার ভেতরে রেডি হতে। থেকে গেল ভাইরা সহ রিমিয়াপু ও রিফাপু। আমাকে যাবার জন্য বলতেই বলে উঠলাম, না না, আমি ওসব আটা ময়দা মাখতে যাব না। জানোই তো পার্লারের সাজ আমার খুব বিরক্ত লাগে। তাছাড়া তুমি বউ মানুষ, তোমার কথা আলাদা, আমি তো যাব না। আমার কথায় সকলে হেসে উঠল। রিমি আপু বলল, এটা কোনো কথা রূপা? আমার বিয়ে আর তুই পার্লারে সাজবি না, কেমন হয় বলতো? দূর, আমি তো শাড়ি পরবো না যে পার্লারে যেতে হবে। শাড়ি পরলে না হয় যেতাম তোমাদের সাথে। তাছাড়া শাড়ি পরার শখ আমার চিরতরে মিটে গেছে। শেষের কথাটা বিড়বিড় করেই বললাম। তাসফি ভাইয়ের দিকে তাকিয়ে দেখি আমার দিকে তাকিয়ে আছেন তিনি। ওনাকে দেখে রাগ মিশ্রিত ভয় এসে হানা দিল মনে। সাথে সাথে চোখ ফিরিয়ে নিলাম। রিফাপু বলে উঠল, আপু ছাড়ো তো, ওকে হাজার বললেও যাবে না। এমনিতেই সুন্দরী মানুষ, ওর না গেলেও চলবে। তুমি চলো তো, দেরি হয়ে যাচ্ছে। বলেছে তোমাকে, তোমরা সুন্দরী মানুষ, আরো সুন্দর হয়ে এসো। আমার ওসব ভালো লাগে না। রিমি আপু যাও তো তুমি, তা না হলে দেখা যাবে তুমি আসার আগে নতুন দুলাভাই এসে হাজির হয়ে গেছে। বেচারা বউকে আর খুঁজে পাবে না। বলে হাসতে লাগলাম। আপু আমার মাথায় টোকা দিয়ে বলল, পাজি হয়ে যাচ্ছিস কিন্তু দিন দিন। আমি কিন্তু তোর বড় আপু হই। খিলখিল করে হেসে উঠলাম আমি, সাথে সবাই হাসছে। রিমি আপু বেশ লজ্জা পেয়েছে। হঠাৎ তাসফি ভাইয়া বলে উঠলেন, তোরা যা রিমি, ও এমনিতেই সারাক্ষণ পেতনি সেজে থাকে। এভাবেই তোর বিয়েটা কাটিয়ে দেখ, তাতে বরং কিছুটা লাভ হবে। ওকে দিয়ে তোর জামাইকে ভয় দেখিয়ে গেটে বেশি বেশি টাকা নিতে পারবো। কথাটা শুনতেই যেন হাসির বন্যা বয়ে গেল। ওহো করে হেসে উঠল সবাই। ভেতর ভেতর জ্বলে উঠলাম আমি। আসলেই বজ্জাত একটা মানুষ উনি। রাগ রাগ চোখে ওনার দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিলাম। রিমি আপু আর কিছু বলল না। রিফা আপুকে শুধু চল বলে নিজেই হাঁটতে লাগলো। রিফা আপু চলে গেল পিছন পেছন। আপুরা চলে যেতেই কাজের মাঝে রাহাত বলে উঠল, তুই খারাপ হলে কি হবে, তোর জামাইয়ের কপালটা বড্ড ভালো রে রূপা, অনেক ভালো মানুষ উনি। অবাক হয়ে চট করে তাকালাম ওর দিকে। এই ছেলেটা আবার জামাই কই পেল আমার? আর তার ভালো দিকটাই বা দেখলো কিভাবে? আবার তাকে ভালো বলে আমাকে খারাপও বললো। আমাকে খারাপ বলেছে মনে হতে একদল রাগ এসে ভিড় জমলো আমার চোখে। রাহাত আমার রাগের চোখ দেখে বলে উঠলো, না মানে সেটা না, বিয়ের দিন পার্লারে সাজবি না, তাতে তোর জামাই টাকাটা বেঁচে যাবে আর কি। কিন্তু বেচারা যে এমন পেতনি দেখে ভয় পাবে না, তার কোনো গ্যারান্টি নেই। আফসোসের সুরে বলতে লাগলো রাহাত। আবারও হাসির রোল পড়ে গেল যেন। সাথে ওই বজ্জাত লোকটা তো আছেই। তেতে উঠলাম আমি। বললাম, ওই শয়তান, কি বললি তুই? হারামি, আমি যে তোকে কি করব আমি নিজেই জানি না। দাঁড়া, আমি এক্ষুনি চাচুর কাছে গিয়ে বলছি, তারপরে দেখ তোর কি হয়। অতিরিক্ত রাগের বশে কথাগুলো বলেই হুট করে দাঁড়ালাম চেয়ার ছেড়ে। এগোতে লাগলাম সামনে। উদ্দেশ্য চাচুর কাছে গিয়ে নালিশ দেওয়া। আমার এই উদ্দেশ্যে ব্যাঘাত ঘটালেন তাসফি ভাইয়া। আমার মামার টাকায় খেয়ে খেয়ে তোর রাগের মাত্রা তো দেখি বহুগুণে বেড়ে গেছে রে রূপু। বড়দের সামনে রাগ দেখাস, আজকেই মামিকে বলতে হবে দেখছি। এত রাগ না দেখিয়ে চুপচাপ কাজে হাত লাগাবে আদব। থেমে গেল আমার পা দুটো। এক ধমকেই যেন আমি শেষ। উফ, কেন যে ওনার সামনে বাহাদুরি দেখাতে গেলাম। এখন হলো তো, এক ধমকেই তোর সব বাহাদুরি ফুস হয়ে গেল। পেছন ফিরে তাকালাম, দেখলাম যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। কিন্তু রাহাত আমার দিকে তাকিয়ে তাকিয়ে হেসে চলেছে। কটমট চোখে রাহাতের দিকে তাকাতেই তাসফি ভাইয়ার কথা ভেবে কোমলতায় নেমে এলাম। আস্তে করে বললাম, আমি তো পারি না এসব। সারাদিন খাওয়া আর ঘোরা ছাড়া কি পারিস তুই আর বেয়াদব? আমার হাতে হাতে সাহায্য কর, আয় দিকে। জানি উনি বললেও মানবেন না। একবার যখন বলেছে তো আমাকে দিয়ে কাজটা উসুল করেই ছাড়বে। বাধ্য হয়ে শুনতে হয় ওনার সব কথা। তারপর আমাকে দিয়ে এটা ওটা করিয়েই গেছেন এতক্ষণ। আপু ও ভাইয়ার বসার জায়গা সহ গেট পর্যন্ত সাজিয়েছেন আমাকে সাথে নিয়ে। ওনার অত্যাচারে মনে হচ্ছিল রিমিয়াপুর কথা শুনে রিমিয়াপুর সাথে পার্লারে গেলেই মনে হয় ভালো ছিল আমার জন্য। কথায় আছে না, চোর পালালে বুদ্ধি বাড়ে। আমার অবস্থাটাও ঠিক তেমন হয়েছিল।
এখন মনে মনে সিদ্ধান্ত নিলাম, যেই এসে দরজা ধাক্কাক না কেন কিছুতেই দরজা খুলবো না। জামাটা পরা শেষ করে তবেই দরজা খুলবো। ভাবনার অবসান ঘটিয়ে চুল থেকে তোয়ালেটা খুলে ফেললাম। আগে চুলটা শুকানো দরকার আমার জন্য। লম্বা চুল যে শুকানো কতটা কষ্টের সেটা তারাই বোঝে যাদের চুলগুলো লম্বা। চুলটা ছেড়ে দিয়ে বিছানা থেকে জামাটা হাতে নিলাম। দুপার্ট জামার লেহেঙ্গা পার্টটা পরে নিলাম। ওপরের কামিজের মতো পার্টটা পরার জন্য উদ্যোগ হতেই আবার দরজা ধাক্কানোর আওয়াজ পেলাম। নিজের সিদ্ধান্ত অটল থাকলেও তা ভেঙে গেল রেহেনা ফুপ্পির আওয়াজে। বড় মা আম্মুর চেয়ে আমার ভালোবাসার মানুষ ফুপি, তাকে তো আর উপেক্ষা করা সম্ভব না। দরজাটা খুলে দিয়েই খাটের দিকে আস্তে আস্তে বলতে লাগলাম, উফ ফুপি দেখো তো, তখন থেকে জামা কাপড় নিয়ে বসে আছি, কিছুতেই রেডি হতে পারছি না। তোমার আদরের বজ্জাত ছেলেটার জন্য আটকে গেল কথাটা আমার। আটকে উঠলাম যেন আমি। ভয়ে হৃৎপিণ্ডটা তড়িৎ গতিতে প্রবাহিত হতে লাগলো বারংবার। বুকের টিপটিপ শব্দটা সমান তালে ছুটাছুটি করতে লাগলো আমার। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে গলা শুকিয়ে গেল একদম। এই মানুষটা এখানে কি করে? এখানে তো ফুপ্পির আসার কথা, ফুপ্পির জায়গায় উনি আসলো কিভাবে? তাহলে কি উনি আসবেন এই জন্যই ফুপ্পি দরজা খোলা রাখতে বলেছিল? আর আমি ফুপ্পি ভেবে ওনার কথা ওনাকেই বলছিলাম। এখন আমার কি হবে? কে বাঁচাবে আমাকে? তাসফির ভাই আমার দিকে পলকহীন চোখে তাকিয়ে আছে, কিন্তু সেই চোখে রাগ জমে আছে কিনা তা ঠিক বুঝতে পারলাম না। কাপা কাপা গলায় বলে উঠলাম, আপনি এখানে? আমার কথা শুনে চোখ সরিয়ে নিল উনি। এদিক ওদিক কয়েকবার তাকিয়ে ছুটে আসলেন আমার দিকে। ভয়ে দু পা পিছিয়ে গিয়ে আটকে গেলাম। তাসফির ভাই আমার দিকে এগিয়ে আসতে লাগলেন, কিন্তু চেষ্টা করেও পিছিয়ে যেতে পারলাম না আমি। খাটের সাথে আটকে গেল আমার দুটো পা, সাথে বুকের ধুকপুক শব্দটাও ক্রমশ বাড়তে লাগলো। অতি নিকটে এসে আমার দিকে গভীরভাবে তাকালেন তাসফির ভাই। ওনার গম্ভীর চাহনি দেখে বুঝতে পারলাম না রাগের মাত্রাটা ঠিক কতখানি। ওনার এই চাহনিতে স্থিরভাবে তাকাতে পারলাম না ওনার দিকে। অস্থির চোখে ছুঁড়ে ছুঁড়ে দেখতে লাগলাম শুধু। তাসফির ভাইয়া জোরে দুইবার শ্বাস নিতে নিতে দাঁতে দাঁত চেপে বলে উঠলেন, শরীর দেখিয়ে বেড়ানোর খুব রং লেগেছে মনে, তাই না বেয়াদব? খুব বড় হয়েছিস সেটাই বোঝাতে চাইছিস সবাইকে নাকি? অবাক হলাম আমি। বিস্ময় নয়নে তাকিয়ে রইলাম ওনার দিকে। ওনার কথার মানে বোঝার জন্য নিজের দিকে তাকিয়ে কেঁপে উঠলাম। ধপ করে বিছানায় বসে পড়লাম। হাতের কাছে তোয়ালেটা পেতেই সেটা নিজের বুকে জড়িয়ে নিলাম। কাঁপুনি থামলো না, বরং তার মাত্রা কিছুটা বেড়ে গেল। ওনার সামনে এতক্ষণ এভাবে ছিলাম ভেবেই দম বন্ধ হয়ে যাচ্ছে আমার। কি করব আমি এখন? বারবার কেন এই মানুষটার সামনে আমাকে এমন একটা পরিস্থিতিতে পড়তে হয়? নিচে লেহেঙ্গার পাটটা পরে থাকলেও হাতা কাটা একটা সেমিস পরে ওড়নাবিহীন ওনার সামনে দাঁড়িয়েছিলাম। মনে হতে ভীষণ রকম কান্না পাচ্ছে আমার। ওড়না জড়িয়ে এই কয়েকবার দরজা খুলে দিলেও এবার ফুপ্পির গলা শুনে ওড়না নেবার প্রয়োজন মনে করিনি। কিন্তু ফুপ্পির জায়গায় যে তাসফির ভাইয়া চলে আসবে সেটা একেবারেই অনাকাঙ্ক্ষিত। লজ্জায় হোক বা ভয়ে তাকাতেই পারলাম না ওনার দিকে আমি। সাহস কিছুতেই জোগাতে পারলাম না। দুহাত দিয়ে তোয়ালেটা জড়িয়ে বসে রইলাম বিছানায়। নিজ দিকে তাকিয়ে শুধু ওনার হাঁটু থেকে নিচ পর্যন্ত দেখতে পাচ্ছি। আমাকে চুপ করে এভাবে বসে থাকতে দেখে একই ভঙ্গিতে বললেন, বিয়ে বাড়িতে এভাবে দরজা খোলার সাহস কিভাবে আসে বেয়াদব? আমার জায়গায় যদি ওরা থাকতো ফাজলামির জায়গা পাস না। আমি কাপা কাপা কণ্ঠে বলে উঠলাম, ভাইয়া আমি ভেবেছিলাম ফুপ্পি। কাপা কাপা গলায় আটকে আটকে কথাগুলো বললাম, কিন্তু তাকানোর সাহস হলো না ওনার দিকে। ভয় আর লজ্জায় যেন জড়িয়ে যাচ্ছি বারংবার। এবার ওনার গম্ভীর গলায় বলে উঠলেন, দরজা খুলে সামনে কে দাঁড়িয়ে আছে সেটা অন্তত দেখা উচিত। খেয়ে খেয়ে শুধু আমার মামার টাকা পয়সাগুলো ধ্বংসই করে যাচ্ছিস। এক বিন্দু বুদ্ধিও যদি মাথায় ঢুকাতে পারতি এ পর্যন্ত। আস্তে করে চোখ দুটো তুলে তাকালাম ওনার দিকে। উনি শান্ত চোখে তাকিয়ে আছেন আমার দিকে। তাকাতে তাকাতে দেখে ওনার গভীর গলাটা শান্ত করে আবারও বললেন, চুলগুলো ভালোভাবে মুছে রেডি হয়ে নে। কেউ ডাকলেও আর দরজা খুলবি না। তোর অতি প্রিয় ফুপি ডাকলেও না, একদম ফুল রেডি হয়েই দরজা খুলবি, মনে থাকে যেন। আমি যাচ্ছি, দরজা আটকে দে। আমি মাথা নাড়িয়ে সায় দিতেই আর দাঁড়ালেন না উনি। পিছন ফিরে বেরিয়ে যেতে লাগলেন। ওনার শেষ ধাপটা দরজার বাইরে পড়তেই দৌড় দিয়ে বেশ শব্দ করে দরজাটা আটকে দিলাম। দরজার সাথে হেলান দিয়ে বার কয়েক জোরে জোরে নিঃশ্বাস নিলাম। এতক্ষণ মনে হয় দমটা বন্ধ হয়ে যাচ্ছিল আমার। এতক্ষণে হাঁপ ছেড়ে বাঁচলাম যেন। ওনার কথা অনুযায়ী দরজা খুলে একটাবার অন্তত দেখা উচিত ছিল যে বাইরে কে। সত্যি যদি তাসফির ভাইয়ের জায়গায় অন্য কেউ থাকতো তাহলে কি অবস্থাই না হতো আমার। কিন্তু ওনার সামনেই এভাবে ছিলাম, কথাটা মনে পড়তে বুকটা আরো জোরে জোরে ধুকধুক করে শব্দ করে উঠছে। আর এবার কিছুতেই দরজা খুলবো না, একদমই না। বিছানার দিকে এগিয়ে যেতেই হঠাৎ তাসফির ভাইয়ের গলা শুনে দাঁড়িয়ে গেলাম। দরজার বাইরে কারোর সাথে কথা বলছেন। তোমরা বরং রিমির রুমেই বসো, ওর রুমটা এখন ফাঁকা আছে, আর রিমিরা এখনই চলে আসবে, ততক্ষণে ওই রুমেই বসো তোমরা। আমাদের নিয়ে এত উত্তেজিত হতে হবে না ভাইয়া। বিয়ে বাড়িতে কি রুমে বসে থাকা যায়? তার মধ্যে বান্ধবীর বিয়ে বলে কথা। আন্টি শুধু শুধু এত চিন্তা করছে। তা বললে কি হয়? তোমরা তো প্রথমবার আসলে বাসায়। মামি তো সময় দিতে পারছে না, তাই আম্মু এদিকটা সামলাচ্ছে। ওই রুমটা রিমের, চলো আমি নিয়ে যাচ্ছি। এরপরই শুনতে পেলাম কিছু ছেলে মেয়ের গলা। আর তাসফির ভাইয়ের কথায় যতটুকু বুঝলাম ওনারা রিমি আপুর বন্ধু মহল। কালকে গায়ে হলুদে আপুর কাছে কয়েকটা বান্ধবী এসেছে, বাকিগুলো আজকে। তাদের মাঝে ছেলে মেয়ে সবাই আছে। তাসফির ভাইয়া আবারও বললেন, তুমি কি ভুলে গেছো আম্মু? তোমার এই ভাস্তি আস্ত একটা মাথা মোটা, মাথায় ঘিলু বলতে কিচ্ছু নেই তার। ওর রুমে কেন ওদের নিয়ে আসতে হবে তোমার? ভাবলাম ওর রুমটা ফাঁকা আছে তাই।
তোমার আর এত কিছু ভাবতে হবে না, ফুপি ভাস্তি দুজনেই তোমরা এক, এতটুকু বুদ্ধি শুদ্ধি তোমাদের মাথায় নেই। সব জ্বালা তো এখন আব্বু আর আমাকেই সামলাতে হবে। চলো এখন, মামা যে কিভাবে তোমাদের সহ্য করছে আল্লাহই জানে। আর শুনতে পেলাম না ওনার কথা, ফুপিকে নিয়ে হয়তো চলে গেছেন। যতটুকু বুঝতে পারলাম রিমিয়াপুর বন্ধু মহলকে নিয়ে হয়তোবা আমার রুমে আসতে চাচ্ছিলেন। সবকিছু ঠিক আছে কিনা সেটা দেখার জন্য তাসফি ভাইয়া হয়তো ফুপির আগে আমার রুমে চলে এসেছিল, আর এসেই আমাকে এই অবস্থায় দেখেন। ভাগ্যিস তাসফি ভাই এসেছিলেন, ওনার আগে যদি রিমিয়াপুর ছেলে বন্ধুরা চলে আসতো, উফ, ভয়ঙ্কর একটা পরিস্থিতির হাত থেকে রক্ষা পেয়েছি। নিজের এহেন বোকামির জন্য এখন হাত পা ছোড়াছুড়ি করে কান্না করতে ইচ্ছা করছে। মনে মনে অনেক ধন্যবাদ দিলাম ওনাকে, কিন্তু ফুপিকে এভাবে বলায় আমার অনেক খারাপ লেগেছে। ফুপিকে সহ আমাকেও অপমান করলো। আসলে উনি একটা আস্ত বজ্জাত লোক, একদম ভালো হবে না ওনার, অসহ্যকর বজ্জাত মানুষ একটা। মনে মনে ওনাকে বকতে বকতে রেডি হতে শুরু করলাম। রিফাপুর ওনার এক কোণা ধরে চুপচাপ দাঁড়িয়ে আছে রিফাপুর পাশে, সাথে পুরো কাজিনের দল, আর মাঝে মাঝে সবার সাথে তাল মিলিয়ে যাচ্ছি। আমি কিছুটা চঞ্চল প্রকৃতির হলেও সেটা কেবল পরিচিত মানুষের কাছে প্রকাশ পায়। কেন জানি অপরিচিত মানুষের সামনে একদম চুপচাপ শান্ত মেয়ে হয়ে যায়, কিন্তু পরিচিত হবার পর আমার বকবকানি যেন আর থামেই না। এখন আমাদের সামনে দাঁড়িয়ে থাকা সবগুলোই অপরিচিত মুখ, তাই রিফাপুর ওনার কোণা ধরে দাঁড়িয়ে আছি।